তেলেঙ্গানার আরাকু গভর্নমেন্ট হসপিটাল। বাড়ির ছোট মেয়ে জেসির ছাদ থেকে পড়ে যাওয়ায় তাকে হসপিটালে নিয়ে আসা হয়েছে। জেসির বাবা বুঝতেই পারছে না জেসির ছাদে কি করে গেল, কারণ ছাদ তো তালা মারা ছিল। বাড়ির কেয়ারটেকার রঘুপতির ধারণা এটা তাদের দেবী পোচাম্মার অভিশাপের জন্য হয়েছে, কিন্তু জেসির বাবা ফ্রেডরিক এসবে বিশ্বাসী না। কিছুক্ষণ পর ডক্টর এসে জানায় মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণের জন্য জেসির মৃত্যু হয়েছে। মূলত ফ্রেডরিকরা এখানে যে বাড়িটি কিনেছে ওই বাড়ির উঠানে পোচাম্মা দেবীর একটি মূর্তি ছিল। রঘু বারবার নিষেধ করা সত্ত্বেও ফ্রেডরিক লোক দিয়ে মূর্তিটি তুলে ফেলে দিয়েছিল। রঘুর ধারণা ওই দেবীর অভিশাপের জন্যই এসব হচ্ছে। পুলিশ জেসির খুনি সন্দেহ করে ওই বাড়িতে কাজ করা রঘুর ছেলে সুরেশকে অ্যারেস্ট করে। আর সুরেশের অ্যারেস্টের খবর পেয়ে জেসির বড় বোন ইভা থানায় এসে সুরেশকে মারধর শুরু করে। তার কথা জেসির মৃত্যুর জন্য সুরেশ দায়ী, সুরেশে আমার বোনকে হত্যা করেছে। তবে ইন্সপেক্টর কুমার ইভাকে শান্ত করে এবং ওই দিন আসলে ওই বাড়িতে কী হয়েছিল সব কিছু খুলে বলতে বলে। মূলত দিনটি ছিল ইভা আর তার হাজব্যান্ড ডেভিডের ফার্স্ট অ্যানিভার্সারি। এরা হচ্ছে ইভার বাবা ফ্রেডরিক আর মা লুসি। প্রথম অ্যানিভার্সারি উপলক্ষে তারা সকালবেলায় ইভাকে একটি গোল্ডেন নেকলেস দিয়ে সারপ্রাইজ দেয়। অন্যদিকে আমাদের জেসিকে দেখানো হয় জেসি তার নিজের ওয়াশরুমে শাওয়ার নিচ্ছিল, কিন্তু বাথরুমের মধ্যে শব্দ পেয়ে জেসির মনে হচ্ছিল কেউ হয়তোবা তাকে দেখার চেষ্টা করছে। এই জন্য জেসি বাইরে আসে আর এসেই দেখে রঘুর ছেলে সুরের বাইরে ঘর পরিষ্কার করছে। সাথে অবশ্য জেসির মা লুসিও আছে। জেসি মূলত লুসিকে কিছু একটা বলার চেষ্টা করছিল, যেটা সে অনেকদিন যাবৎ বলতে চাইছে, কিন্তু লুসি জেসির কোনো কথাই শুনতে চাইছে না। কারণ তার ধারণা জেসি প্রতিদিনই একটা না একটা কমপ্লেন তার কাছে করেই, তাই নতুন কোনো বাহানা না করে দ্রুত তাকে পার্টির জন্য রেডি হতে বলে। অন্যদিকে ইভাও রেডি হচ্ছিল, সাথে ডেভিডের সাথে তাদের বেবি নেওয়ার প্ল্যান করছিল। ঠিক তখনই ডেভিড লক্ষ্য করে বাড়ির ঠিক পিছের দিকে জেসি আর সুরেশ কথা বলছে। দেখে মনে হচ্ছে জেসি কোনো একটা বিষয় নিয়ে বিরক্ত আর সুরেশ তাকে কনভিন্স করার চেষ্টা করছে। ডেভিড স্পষ্টই বুঝতে পারে ওদের মধ্যে কিছু একটা চলছে। এই জন্য ডেভিড ইভাকেও বিষয়টি দেখায়। এই জন্য ইভা দ্রুত নিচে নেমে আসে। ইভা লক্ষ্য করে জেসি একদমই আপসেট, আবার কান্নাও করছে। তাই তার ধারণা সুরেশ হয়তোবা জেসির সাথে কিছু করার চেষ্টা করেছে। এই জন্য জেসি সুরেশের কাছে বারবার জানতে চায় তুই আমার বোনের সাথে কী করেছিস, আর তুই আমাদের বাড়ির কাজের লোক, তোর এত সাহস হয় কী করে। জেসি অবশ্য এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল। সুরেশও বারবার বলছিল আমি তেমন কিছু করিনি। তবে ইভা সুরেশকে বলে দেয় তোকে যেন আমাদের বাড়ির আশেপাশে না দেখি, তুই কখনই আমার সামনে আসবি না। সুরেশ চলে যাওয়া মাত্র ইভা জেসিকেও বলে যে কোনো সমস্যা তুমি আমার সাথে শেয়ার করবে, আর এই সকল মিডল ক্লাস লোকেদের থেকে দূরে থাকার চেষ্টা করবে। সিন চলে যায় রাতের বেলা অ্যানিভার্সারি পার্টিতে। ইভা আর ডেভিড কেক কাটার মাধ্যমে তাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করছিল। সেখানে অন্যদের মধ্যে সুরেশও ছিল। জেসিকেও কোনো একটি বিষয় নিয়ে খুব চিন্তিত মনে হচ্ছিল, তাই জেসি একটু ওয়াইন খেয়ে সিঁড়ি বেয়ে দোতলার ঘরে উঠছিল। তবে ওঠার সময় মনে হচ্ছিল জেসি একদমই মাতাল। তারপরও জেসি কোনো মতে একদম ছাদে চলে যায়। জেসিকে দেখে তো সবাই একদম অবাক। এমন সময় জেসি ছাদে কি করছে? ফ্রেডরিক বারবার জেসিকে নামতে বলছিল, এমনকি ইভাও ডেভিডকে পাঠাতেই চাচ্ছিল, কিন্তু জেসি বলে দেয় কারোর আসার প্রয়োজন নেই, আর আমি তোমাদের সবাইকে ভালোবাসি। এগুলো বলতে বলতেই হঠাৎ করে জেসি পা পিছলে সেখান থেকে নিচে পড়ে গিয়েছিল। আর এরপর তো জেসির মৃত্যু হয়েছে। ইভার তথ্য মতে ওই রাতে এই ঘটনাই ঘটেছিল। তবে কুমার সব কিছু শোনার পর ইভাকে স্পষ্ট করে বলে দেয় তদন্ত কমপ্লিট না হওয়া পর্যন্ত আপনারা কেউই গ্রাম থেকে যেতে পারবেন না। সাথে ইভাকে সাবধানও করে দেয় সে যেন সুরেশকে মারার চেষ্টা না করে, এমনকি সুরেশকে রোজ থানায় এসে হাজিরা দিতে হবে। ইভা তখনও বারবার বলছে আমার বোনের মৃত্যুর জন্য সুরেশই দায়ী। কুমারের কথা সেটা আমরা ইনকোয়ারি করে দেখব, আপনি এখন আসতে পারেন। এই জন্য ইভা চলে যায়। এরপর কুমার সুরেশকে জিজ্ঞাসাবাদ করলে সুরেশ বলে স্যার আমি ওই মেয়েকে কেন মারব, আমি তো ওই মেয়েকে অনেক ভালোবাসতাম। কিন্তু সুরেশের কথা কেউ বিশ্বাস করছে না। পরবর্তী দিন জেসির ফিউনারেলে সবাই যখন জেসির বডির পাশে ফুল দিচ্ছিল, সুরেশ আসা মাত্রই ইভা সুরেশকে বাধা দেয়। কারণ ইভার কথা আমার বোনকে তুই হত্যা করেছিস, তোর জন্য ওর মৃত্যু হয়েছে। কিন্তু ফ্রেডরিক ইভাকে বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেয়। রাতের বেলা কুমার ওই বাড়ির কাজ করা সবাইকে একত্র করে এবং তাদের কাছে ওই বাড়ির সবার সম্পর্কে জানতে চায়। তারা জানায় লুসি একটু শর্ট টেম্পার টাইপের, তবে ফ্রেডরিক অনেক ভালো মানুষ। সাথে তারা এটাও বলে ওই বাড়ির উঠানে পোচাম্মা দেবীর যে একটি মূর্তি ছিল সেটি সরিয়ে ফ্রেডরিক ভুল করেছে, কারণ তাদের বিশ্বাস পোচাম্মা দেবী তাদেরকে রক্ষা করে, আর ওই জায়গাটি সে নিজে বেছে নিয়েছিল, সেখানে তার উপাসনা করা হতো। কিন্তু ওই জায়গা থেকে তাকে উচ্ছেদ করার কারণে এই পরিবারের উপর তার অভিশাপ নেমে এসেছে, যে জন্য তাদের একটি সন্তানকেও হারাতে হলো। পোচাম্মা দেবীর সম্পর্কেও তারা বলে পোচাম্মা দেবীর লাল রং পছন্দ করত, সবসময় লাল রঙের শাড়ি পরে থাকত, আর এর জন্য সে রক্তপিপাসু। কুমার তাদের সাথে কথা বলছিল আর খাবার খাচ্ছিল।
ঠিক তখনই সবাই লক্ষ্য করে কুমারের মুখ দিয়ে রক্ত বেয়ে পড়ছে। কুমারও বিষয়টি বুঝতে পারছে না, সে তো চিকেন খাচ্ছিল, রক্ত কী করে এলো? তাহলে কি গ্রামবাসী যেমনটা বলছে সেটাই সত্যি? আবার জেসির মৃত্যুর পর উপরের ঘরে কেউই সাহস করে যেতে পারেনি, তবে ইভা সাহস করে উপরের ঘরে যায় আর যাওয়ার সময় লক্ষ্য করে সিঁড়িতে রক্তের ছাপ লেগে আছে। এতে করে ইভার সন্দেহ হয় এখানে কিছু একটা নিশ্চয় ঘটেছে। আবার ইন্সপেক্টর কুমারও কাজের লোকেদের কথা শুনে বাড়ির উঠানে এসে সেই মন্দির দেখে বুঝতে পারে পোচাম্মা দেবী এখানে স্থাপিত ছিল। তবে এই সব কিছু সূত্রপাত হয়েছিল আজ থেকে 9 মাস আগে, যখন ফ্রেডরিক তার পরিবারের জন্য এই বাড়িটি প্রথম কিনেছিল। এমনকি বাড়িটি দেখার পর ফ্রেডরিকের 2 মেয়ে ইভা এবং জেসি অনেক পছন্দ করেছিল। শুরু থেকে রঘু আর তার স্ত্রী শান্তি এই বাড়ি দেখাশোনা করত, সাথে তাদের ছেলে সুরেশ এবং গায়ত্রীও ছিল। এই বাড়িটি পাহাড়ে ঘেরা, আর এখানে পাহাড়ের ঢালে ঢালে কফি চাষ করা হয়। তাই জেসি এসেই প্রথম দিনই পুরো কফি বাগান ঘুরে দেখছিল। জেসি যেহেতু নতুন, তাই সুরেশ তাকে গাইড করছিল, আর এভাবেই ধীরে ধীরে তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হয়। আবার ফ্রেডরিকরা যেহেতু খ্রিস্ট ধর্মের, তাই বাড়ির উঠানে ওই পোচাম্মা দেবীর আইডলটি তারা রাখতে চাচ্ছিল না। যদিও রঘু তাকে বোঝানোর চেষ্টা করে যে এখানের মানুষের বিশ্বাস এই দেবী তাদেরকে রক্ষা করে, এই জায়গাটা অনেক পবিত্র, দয়া করে এটা করবেন না। কিন্তু ফ্রেডরিকের কথা সেটা তোমাদের বিশ্বাস, আমাদের নয়। তাই বাড়িটা যেহেতু তার, সে যে সিদ্ধান্ত নিয়েছে তাই হবে। এরপরই মূলত ওই মূর্তিটি সরিয়ে ফেলা হয়েছিল। সিন বর্তমানে দোতলায় ওঠা সিঁড়িতে রক্তের ছাপগুলো দেখে ইভা ইন্সপেক্টর কুমারকে জানানোর পর সেও এসে পর্যবেক্ষণ করে। ইভার ধারণা অ্যানিভার্সারি পার্টির রাতে ওই ঘটনার আগে জেসির সাথে সুরেশের হয়তোবা কিছু একটা হয়েছিল। তারা ধারণা করে সুরেশ হয়তোবা জেসিকে অনৈতিক প্রস্তাব দিতে পারে, বা এর জন্য তার সাথে জড়াজড়িও করতে পারে। তবে এক্স্যাক্টলি কী হয়েছিল সেটা আস্তে আস্তে জানা যাবে। তবে এই বিষয়গুলো মাথায় রেখে কুমার ফ্রেডরিক এবং লুসির সাথে কথা বলে এবং জেসির সম্পর্কে জানতে চায় যে ওর হ্যাবিট কী ছিল, ও কী করতে পছন্দ করত। সাথে ড্রিঙ্কের বিষয় জানতে চাইলে লুসি জানায় ও কখনো ড্রিঙ্ক করতো না, কিন্তু ওই রাতেই প্রথম ওকে আমি ওয়াইন খেতে দেখেছিলাম। কুমারের কথা শুধু ড্রিঙ্কই নয়, ও যে ড্রাগ নিত সেটাও হয়তো আপনারা জানতেন না। কুমার জানায় মেডিকেল রিপোর্ট বলছে জেসির ব্লাড স্যাম্পলে উচ্চ মাত্রার কোকেন পাওয়া গিয়েছে, আর এই কোকেনের কারণে হয়তোবা জেসির মানসিক স্থিতি নিজের কন্ট্রোল ছিল না, আর সেই জন্য এই দুর্ঘটনা ঘটেছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে জেসি কোকেন কোথায় পেল? মূলত জেসির বাবা ফ্রেডরিকের কোকেন আর অভ্যাস আছে, আর জেসি তার বাবার ঘর থেকে ওই কোকেনই নিয়েছিল, যেটা তার টেবিলে এখনও দৃশ্যমান। এই জন্য লুসি ফ্রেডরিককে দোষ দিচ্ছে যে তুমি আমার মেয়েটিকে মেরে ফেলেছ, তোমার জন্য আমার মেয়ে মারা গেছে। একদিকে লুসি যখন ফ্রেডরিককে সব বলছিল, পাশের ঘর থেকে রঘুর মেয়ে গায়ত্রী সবই শুনছে। কিন্তু ফ্রেডরিকের কথা আমি কোকেন নেই ঠিকই, কিন্তু আমি আমার লকারের মধ্যে সেটা লক করে রাখি, চাবি আমার নিজের কাছে থাকে। তবে ফ্রেডরিক নিজের কাছে চেক করে আর চাবি খুঁজে পাচ্ছে না। ফ্রেডরিক লক্ষ্য করে কাপবোর্ডের সাথে তার চাবি ঝুলছে। তখনই ফ্রেডরিকের মনে পড়ে মালিনী নামে তাদের অন্য কাজের মেয়ে কাপড় রাখতে এসেছিল। ফ্রেডরিক তখন তাকে চাবি দিয়েছিল, তার মানে হয়তোবা সেই কাজ করেছে। লকার চেক করে দেখা যায় এখানে লুসির অনেক দামি একটি নেকলেস ছিল, সেটাও নিখোঁজ। তার মানে ওই মেয়ে এই সব কিছু চুরি করেছে। এর জন্য গায়ত্রীকে দিয়ে রঘুর স্ত্রীর শান্তির কাছে খবর পাঠানো হয়। অন্যদিকে মালিনীকে দেখা যায় গোপনে শান্তির সাথে দেখা করতে গিয়েছে, যেটা রঘুও বুঝতে পারে। আবার গ্রামের লোকেদের সাথে কথা বলার পর কুমার ইভাকে বোঝানোর চেষ্টা করে যে আপনারা বলছেন যে এই সব কিছুর জন্য সুরেশ দায়ী, কিন্তু গ্রামের লোকজন বলছে এই সব কিছু পোচাম্মার অভিশাপের জন্য হচ্ছে। ইভার কথা এইসব তাদের অন্ধবিশ্বাস, আমরা এসবে বিশ্বাসী নই। কিন্তু কুমারের কথা একসময় এই জায়গাকে পোচাম্মার জমি বলা হতো। তোমরা এখানে আসার পর ওই আইডলটি এখান থেকে সরানোর পর থেকেই এই সব কিছু সূত্রপাত হয়েছে। তোমরা যতই এড়িয়ে যাওয়ার চেষ্টা করো না কেন, গ্রামবাসী এমনটাই বলছে, কারণ তারা বিশ্বাস করে পোচাম্মা তাদেরকে রক্ষা করে যাচ্ছিল। তাই গ্রামবাসীর এই বিশ্বাসকে মিথ্যা বলে মেনে নেওয়া যায় না। আবার জেসির মৃত্যুর পর থেকে আশেপাশে পুলিশ ঘোরাঘুরি করছে। মালিনী যেহেতু ওই নেকলেসটি চুরি করেছে, তাই সে ভয় পাচ্ছে পুলিশ হয়তো তাকে ধরতে পারে। এই জন্যই মূলত সে শান্তির সাথে দেখা করতে এসেছে, কিন্তু ওই নেকলেসটি শান্তির কাছে রয়েছে। এই জন্য শান্তি মালিনীকে কিছু টাকা দিয়ে দ্রুত গ্রামে চলে যেতে বলে, আর খবর না দেওয়া পর্যন্ত আসতে নিষেধ করে দেয়, যে জন্য মালিনী চলে যায়। তখনই গায়ত্রী এসে জানায় যে ম্যাডাম ডাকছে। শান্তিরও বুঝতে বাকি থাকে না কী জন্য ডেকেছে। তবে শান্তিকে যখন মালিনীর কথা জিজ্ঞেস করা হয়, শান্তি বলে ও তো গতকালই ওর গ্রামে চলে গেছে, কিন্তু গায়ত্রী তো মাত্রই ওকে দেখেছিল। গায়ত্রীও বুঝতে পারে তার মা মিথ্যা বলছে। নেকলেস চুরির বিষয় জানানোর পর শান্তি বলে আসলে মালিনী কোথায় থাকে বা ওর গ্রামের বাড়ি কোথায় এই বিষয়ে সে কিছু জানে না। কিছুদিন আগে ওর বাবার সাথে এখানে এসেছিল, অসহায় দেখে সে কাজে নিয়েছিল। তাই ওই নেকলেসের যা দাম প্রতি মাসে মাসে কাজের বেতন দিয়ে সে পরিশোধ করে দেওয়ার কথা বলে।
তবে তখনই রঘু ওই নেকলেসটি নিয়ে আসে এবং বলে যে ওই মেয়ের বাবার সাথে আমার কথা হয়েছে, সে মেয়ের চুরির বিষয়ে জানতে পেরে এই নেকলেসটি দিয়ে গেছে। মানে রঘু নিজের স্ত্রীর চুরির বিষয়ে জানতে পেরে লুসির নেকলেসও ফিরিয়ে দিল, নিজের স্ত্রীকেও বাঁচিয়ে নিল। তবে লুসি শান্তিকে স্পষ্ট করে বলে দেয় এখন থেকে অচেনা কোনো মানুষকে এখানে কাজে রাখবে না। আবার অন্যদিকে ইভার কথার উপর ভিত্তি করে কুমার সুরেশকে আবারও ডেকে জানতে চায় পার্টির রাতে তোমার আর জেসির মধ্যে কোনো কিছু হয়েছিল কিনা। সুরেশের একই কথা, স্যার আমাদের মধ্যে কিছু হয়নি। ঠিক তখনই তাদের কাছে অন্য একটি রিপোর্ট আসে, যেখানে জানা যায় মৃত্যুর আগে জেসির ধর্ষণ হয়েছিল। আর এরপরে সুরেশ কুমারকে জানায় আসলে জেসি অনেকদিন যাবতীয় একটি বিষয় নিয়ে খুব ঝামেলার মধ্যে ছিল, ও কাউকে বলতেও পারছিল না। অবশ্যই সুরেশের সাথে এই বিষয়টি শেয়ার করেছে। জেসি একদিন সুরেশকে বলেছিল কয়েকদিন যাবতীয় জেসি যখন শাওয়ার নিচে যেত বা ড্রেস চেঞ্জ করত, জেসির মনে হতো কেউ তাকে ফলো করছে, দূর থেকে দেখছে। পরবর্তীতে জেসি বুঝতে পেরেছে এটা অন্য কেউ নয়, তারই বড় বোনের হাজব্যান্ড ডেভিড করছে। এটা শোনার মাত্রই ইভা একদম তেলে বেগুনে জ্বলে ওঠে। ইভার কথা, তুই আমার বোনকে খুন করে এখন আমার স্বামীর উপর ব্লেম দিচ্ছিস। সুরেশও বলে আমার কথা বিশ্বাস না হলে জেসির ডায়েরি চেক করে দেখুন, ওর ডায়েরিতে সব কিছু স্পষ্ট করে লেখা রয়েছে। এদিকে ডেভিডও দূর থেকে সবই দেখছিল। ইভাও শোনা মাত্র জেসির ডায়েরি খুঁজতে আসে, কিন্তু ডেভিড ইভাকে বলে খুঁজে কোনো লাভ নেই, ওই ডায়েরি আমি সরিয়ে ফেলেছি। এতে করে ইভা বুঝতে পারে সুরেশ যেটা বলেছে সেটা সত্যি, না হলে ডেভিড কেন ডায়েরি সরাতে যাবে। এমনকি ডেভিড এটাও স্বীকার করে সুন্দরী মেয়েদের প্রতি তার একটি অন্যরকম আকর্ষণ রয়েছে। জেসির প্রতিও তার তেমন একটি আকর্ষণ ছিল। এর জন্য সে জেসিকে বারবার ফলো করার চেষ্টা করেছে, কিন্তু যেমনটা সুরেশ বলছে সে জেসির সাথে তেমন কিছুই করেনি। কিন্তু ইভা এসব বিশ্বাস করতে চাচ্ছিল না, সে কুমারকে সব বলে দিতে চাচ্ছিল। ডেভিড তখন ইভাকে বলে তুমি যদি আমার সত্যিটা প্রকাশ করে দাও তাহলে আমি সবাইকে বলবো তোমার থেকে জেসি বেশি সুন্দরী ছিল, ট্যালেন্টেড ছিল, এই সব কিছু তোমার পছন্দ হচ্ছিল না, তাই তুমি আমাকে জেসির পিছনে লাগিয়েছিলে, তুমি জেসিকে ট্র্যাক দিয়েছ, আর এটা আমি সবাইকে বিশ্বাস করিয়ে ছাড়ব। এতে করে আমার 10 বছর জেল হলেও তোমার অন্তত 3 বছর জেল হবে। ডেভিড আবারও বলে আমি ওর পিছু করেছি ঠিকই, কিন্তু ওর সাথে আমি কিছু করিনি। ইভার প্রশ্ন, তাহলে এর জন্য কে দায়ী? লুসির চোখের সামনে বারবার ওই ঘটনায় ভেসে উঠছে। সবাই যেমনটা বলছে তারও এখন মনে হচ্ছে বাড়ির উঠান থেকে পচ্চামা দেবীর ওই আইডলটি এখান থেকে সরানো তাদের চরম ভুল হয়েছে। এই সব কিছু হয়তোবা তার অভিশাপের জন্য হচ্ছে। আবার শান্তি চালাকি করে অন্যকে দিয়ে চুরি করিয়ে শর্টকাটে বড়লোক হওয়ার একটা প্ল্যান করেছিল। রঘুর জন্য সেটা হলো না, এই জন্য শান্তি রঘুর উপর রেগে আছে। শান্তির কথা, তোমার মতো সৎ থাকলে জীবনে কিচ্ছু করতে পারবো না। কিন্তু রঘু শান্তিকে বোঝায় যে আমাদের কম কি আছে, খাবার পাচ্ছি, কাপড় পাচ্ছি, থাকার জায়গা আছে। কিন্তু শান্তি এতটুকুতে সন্তুষ্ট নয়, সে আরও ধনী হতে চায়, আর সেটা যেভাবেই হোক। এরপর রঘু একদিন একজন তান্ত্রিক মহিলার সাথে দেখা করে। সেও জানায় পোচ্চাম্মা নিজেই ওই বাড়িটি নিজের থাকার জন্য বেছে নিয়েছিল, আর রঘুর হাত ধরে পোচ্চাম্মার মূর্তি ওই বাড়ি পর্যন্ত পৌঁছেছিল। প্রতি 2 দিন পর পর রঘু নিজে পূজা করত, পরিচর্যা করত, কিন্তু ফেডেরিকরা আসার পর ওই বাড়ি থেকে ওই মূর্তিটি উচ্ছেদ করায় সে পুরো ক্ষিপ্ত হয়ে গেছে। তাই যতদিন পর্যন্ত ওই মূর্তিটি পুনরায় স্থাপন না করা হবে ততদিন পর্যন্ত ওই পরিবারে কেউই শান্তিতে থাকতে পারবে না। এখানে আমরা এটাও জানতে পারি ওই ঘটনার পর থেকে এই পরিবারে একটার পর একটা ঝামেলা লেগে আছে। লুসিও একদম উগ্রমেজাজি হয়ে ওঠে, হঠাৎ কাঁদে, হঠাৎ হাসে। কখন তার মুড কেমন হয় কেউই বলতে পারে না। শুধু লুসি একাই নয়, জেসিদের পরিবারের প্রত্যেকটি সদস্যের সাথে এমনই ঘটছিল। তো সিন চলে আসে প্রেজেন্টে। কুমার ডেভিডকে জিজ্ঞাসাবাদ করে, কুমারের কথা, তুমি যদি জেসির সাথে কিছু নাই করবে তাহলে ওর ডায়েরি কেন পুড়িয়েছ? ডেভিড তখন কুমারকে বোঝানোর চেষ্টা করে সে আতঙ্কে এটি করেছে। আবার ডেভিড ইভাকে থ্রেট দেওয়ায় ইভা এখন ডেভিডের পক্ষ নিয়ে কথা বলছে। ইভার কথা, সুরেশ তাদেরকে মিসলিড করার চেষ্টা করছে। কুমারের কথা, ওর বিষয়টা আমরা দেখব, ও যেন শহরের বাইরে যেতে না পারে সেটা আমরা এনশিওর করব। কিন্তু ডেভিডের উপর কুমার যে সন্দেহ ছিল সেটা এখনও কাটেনি। এদিকে প্রতি 3 মাসে একবার এখানে পোচ্চাম্মা দেবীর পূজা করা হয়। আজ রাত থেকে সেখানে পূজার উৎসব শুরু। এই জন্য রঘু লুসিকে রিকোয়েস্ট করে যে আপনি যদি সেখানে গিয়ে দেবীর কাছে রিকোয়েস্ট করেন যে ভুল আপনারা করছেন তার জন্য ক্ষমা চান, হয়তোবা এর থেকে মুক্তি পেতে পারেন। লুসিও রাজি হয়ে রাতের বেলা রঘুদের সাথে সেই পূজা স্থলে যায়। কিন্তু সেখানের লোকজন লুসিদের সম্পর্কে ভালো করেই জানে যে তাদের বাড়ির উঠান থেকে তারা দেবীর মূর্তিকে উচ্ছেদ করেছে। তাই তারা কোনো মতেই লুসিকে এখানে থাকতে দিচ্ছে না। তাদের কথা, এই কাজটা করেছে লুসির হাজব্যান্ড ফ্রেডরিক। মাপ যদি চাইতে হয় ফ্রেডরিককে আসতে হবে, লুসির আসলে হবে না। গ্রামের লোকজন রঘুর কথা শুনছে না, যে জন্য বাধ্য হয়ে একসময় লুসিকে ফিরে যেতে হয়। তবে লুসিও বলে যায়, তোমাদের দেবী যদি আমার পরিবারের উপর শোধ তুলতেই চায় তুলুক, আমি আর কিছুই করতে পারবো না।
আবার ডেভিডের আসল চেহারা জানার পর ইভার মনের মধ্যে ডেভিডকে নিয়ে বিভিন্ন জিনিস কাজ করছিল। তাই ওই রাতে সে স্বপ্ন দেখে ডেভিডকে ঘুমের মধ্যে সে শ্বাসরোধ করে হত্যা করছে। তবে সকালবেলা ঘুম ভাঙতেই ইভা একাই জগিংয়ের জন্য বের হয়ে যায়। আবার অন্যদিকে লুসি কয়েকদিন আগে নিজের ছোট মেয়েকে হারিয়েছে। পরিবারে একটার পর একটা সমস্যা দেখাই দিচ্ছে। গতকাল আবার সেখান থেকে অপমানিত হয়েছে। কোন এক দেবীর মূর্তির জন্য তার এত কিছু সহ্য করতে হচ্ছে। এই জন্য সে ফেড আপ হয়ে গেছে। এমনকি তার আশেপাশে যারা কাজ করছে তাদের কাজকর্ম পছন্দ হচ্ছে না। তাই শান্তিকেও বিভিন্ন কথা শোনাচ্ছিল, যে জন্য শান্তিও মন খারাপ করে রঘুর কাছে বলে যে ওই পরিবার এক একজনের এক একটা সমস্যা আছে। তাদের সাথে যে সমস্যা চলছে তার জন্য আমরা যারা কাজ করি তাদের উপরই প্রভাবটা পড়ছে। তাই আমার জন্য অন্য কোনো কাজ খোঁজো, যদি পেয়ে যায় তাহলে আর ওই বাড়িতে কাজ করব না। ইভাকেও দেখা যায় পাহাড়ের ঢালে জগিং করছে। তখন ইভার মনে হচ্ছিল ঘুঙরু পরে কেউ একজন তার পিছে দৌড়াচ্ছে, কিন্তু তাকে দেখা যাচ্ছে না। এতে করে ইভা বেশ ভয় পেয়ে যায়। আর এর ঠিক কিছুক্ষণ পরই ফ্রেডরিকের বাড়িতে কল আসে ইভা পাহাড় থেকে পড়ে গেছে। শোনা মাত্রই ফ্রেডরিকরা সেই স্থানে চলে যায়। তবে তাদের আগে সেখানে পুলিশও পৌঁছে গেছে। এখানে আমরা আরও একজন ব্যক্তিকে দেখতে পাই যার নাম রেড্ডি। ইভা পড়ার পর থেকে অচেতন, তাই দ্রুত তাকে হসপিটালে পাঠানো হয়। কুমার জানায় রেড্ডি স্টেশনে কল করেছিল, যে জন্য ফ্রেডরিক রেড্ডির উপর উত্তেজিত হয়ে ওঠে। কারণ ফ্রেডরিকের কথা, রেড্ডি হয়তোবা ইভাকে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারে। এই সব কিছুর জন্য রেড্ডি দায়ী। অবশ্য এর পিছেও একটি বিশেষ কারণ আছে। মূলত রেড্ডি স্থানীয় একজন গ্যাংস্টার। সে যখন এই বাড়িতে পোচাম্মা দেবীর ওই বিষয়টি জানতে পেরেছিল, তখন থেকে সে এই বাড়িটি কেনার জন্য চেষ্টা করে আসছে। কারণ তার ধারণা পোচাম্মা দেবীর আশীর্বাদ যদি তার উপর থাকে তাহলে তার সাথে আর কেউ পারবে না। সে একাই পুরো শহরে রাজ করতে পারবে। তাই ফ্রেডরিকের থেকে এই বাড়ির যে মূল্য তার 3 গুণ বেশি টাকা দিয়ে সে বাড়িটি কিনে নিতে চাচ্ছিল। আর এই অফারটি অ্যানিভার্সারির রাতে দিয়েছিল। কিন্তু ফ্রেডরিক কিছুতেই বাড়িটি বিক্রি করতে রাজি নয়, তাও আবার রেড্ডির মতো মানুষের কাছে। কারণ সে তো এই বাড়িটি নিজের থাকার জন্য কিনেছে। আবার রেড্ডি এবং ফ্রেডরিকের মধ্যে যখন তর্ক চলছিল, জেসি ফ্রেডরিকের কাছে ওয়াইন খাওয়ার অনুমতি চাইতে এসেছিল। রেড্ডির কথা এটাও জানতে পারে তার এবং তার মেয়েদের সম্পর্কে সব তথ্যই রেড্ডি জানে। এমনকি ওই রাতে অপমান করায় রেড্ডি তার উপর 70 থ্রেট দিয়েছিল। এজন্যই মূলত ফ্রেডরিক ধারণা করছে রেড্ডি হয়তোবা এই সকল কর্মকাণ্ড করছে যাতে ফ্রেডরিক বাধ্য হয়ে বাড়িটি তার কাছে বিক্রি করে। ফ্রেডরিকের কাছে ওই বিষয় জানার পর কুমার রেড্ডির সাথে আলাদাভাবে কথা বলে, যেখানে রেড্ডি কুমারকে বোঝায় যে কেন সে ওই বাড়িটি কিনতে চায়। আর এই জন্য সে যত টাকা দরকার সে দিতে পারে। এমনকি কুমারকেও অনেক টাকার লোভ দেখিয়ে কিনে নেওয়ার প্রলোভন দেয়। লুসিও ইভার এই অ্যাক্সিডেন্টের খবর পেয়ে দ্রুত হসপিটালে পৌঁছে যায়, যেখানে ফ্রেডরিক তাকে জানায় অনেক আঘাত পেয়েছে, এখনও অচেতন, কিছুই বলা যাচ্ছে না। লুসির কথা দেখো, এমনিতে আমি একটি মেয়ে হারিয়েছি, এত কিছু হচ্ছে, চলো এই বাড়িটি বিক্রি করে আমরা চলে যাই, আমার এখানে থাকার আর বিন্দুমাত্র ইচ্ছা নেই। এমনকি সে রঘুকেও বলে ওই মূর্তিটি কোথায় ফেলা হয়েছে খুঁজে বের করো, দ্রুত সেই মূর্তিটিকে আগের জায়গায় স্থাপন করো, আমি আর অন্য কিছুই চাই না। আর এটা শোনার পরই রঘুর মেয়ে গায়ত্রী ওই মূর্তিটি খুঁজতে বেরিয়ে যায়। গায়ত্রী সেই লোকটির সাথে দেখা করে যে ওই দিন ওই মূর্তিটিকে ওখান থেকে তুলে পাহাড়ের ঢালে ফেলে দিয়েছিল, এবং সে গায়ত্রীকে ওই জায়গায় নিয়ে দেখিয়ে দেয় যেখানে সে ওই মূর্তিটি ফেলেছে। এদিকে হসপিটালে ইভার জ্ঞান ফিরে এসেছে। লুসি ইভার কাছে জানতে চায় তুমি তো জগিং করতে গিয়েছিলে, তুমি ওখান থেকে পড়লে কিভাবে? ইভা জানায় জগিং করতে করতে যখন তার মনে হচ্ছিল যে কেউ ঘুঙরু পরে তার পিছে দৌড়াচ্ছে, তখন ইভা আরও জোরে দৌড়ানোর কারণে একসময় হাঁপিয়ে ওঠায়, পাশে বসে রেস্ট করছিল। ঠিক তখনই পোচ্চাম্মার মাছ পড়া কিছু একটা দেখতে পেয়ে সে পাহাড়ের ঢাল থেকে পড়ে গিয়েছিল। ইভার স্পষ্ট মনে আছে সে যাকে দেখেছে সে পোচাম্মা ছিল না, পোচাম্মার মাছ পড়া কোনো এক ব্যক্তি তাকে পোচাম্মা সেজে ভয় দেখিয়েছে। ইভা এটাও বুঝতে পেরেছে সে কে ছিল। ইভা জানায় সে ডেভিড ছিল। ইভার কথা, ডেভিডকে তোমরা যেমনটা ভাবছো ডেভিড তেমন নয়, কারণ তারা যখন প্রথম এখানে এসেছিল ডেভিড জঙ্গলের মধ্যে ওই মাছটি কুড়িয়ে পেয়ে ওই মাছ পরে ইভাকে একদিন সকালে ভয়ও দেখিয়েছিল। তাই এই মাস্কের বিষয়ে ইভা আগে থেকেই জানত যে ওই মাছটি ডেভিডের কাছে আছে, তাই এই কাজটি ডেভিডই করেছে। এমনকি ডেভিড যে জেসির পিছে পড়েছিল, জেসির মৃত্যুর জন্য ডেভিডই দায়ী, ইভা সব কিছু খুলে বলে। ইভা সুরেশের কথা বলে যে ও একদমই নির্দোষ, ও তো আরও জেসিকে ভালোবাসত, আমরা ওকে ভুল বুঝেছি। সাথে ইভা এটাও সিদ্ধান্ত নেয় যে এই মুহূর্ত থেকে সে ডেভিডের সাথে সব সম্পর্ক ছিন্ন করবে। আবার অন্যদিকে ডেভিডের ঘুম ভাঙতেই ডেভিড ইভাকে খুঁজছিল। তখনই বাড়ির কাজের মহিলা জানায় যে ইভা ম্যাডাম তো পাহাড় থেকে পড়ে গিয়েছিল, এখন হসপিটালে আছে। সাথে ভয় পাওয়ার কারণ হিসেবে ওই মাস্কের কথা বলে। শোনা মাত্রই ডেভিড রেডি হয়ে যখনই জিপ নিয়ে হসপিটালের উদ্দেশ্যে বের হবে, তখনই জিপের পিছের ছিটে ওই মাস্কটি দেখতে পায়, যে মাস্কটি পরে সে ইভাকে একদিন ভয় দেখিয়েছিল। কিন্তু ডেভিডের স্পষ্ট মনে আছে ইভা তাকে ওই দিন রিকোয়েস্ট করেছিল সে যেন আর কখনোই এই মাস্ক পরে তাকে ভয় না দেখায়।
এই জন্য ডেভিড সুরেশকে দিয়ে ওই মাছটি একটি ট্রাঙ্কের মধ্যে করে তার ঘরে সানসেটের উপর রেখে দিয়েছিল। তার মানে এই মাস্কের কথা শুধুমাত্র সে আর সুরেশ জানে। এই জন্য ডেভিড সুরেশের কাছে যায় এবং জানতে চায় যে তুমি না সকালে আমার গাড়ি পরিষ্কার করেছ, গাড়িতে কোনো কিছু দেখেছ? সুরেশ স্বীকার করে যে সে পরিষ্কার করেছে, কিন্তু গাড়ির মধ্যে কিচ্ছু দেখেনি। পিছের ছিটা মাস্কের কথা বলছে না। এমনকি গতকালই সুরেশ ডেভিডদের ঘরও পরিষ্কার করেছে। তাই ডেভিড স্পষ্টই বুঝতে পারছে মাছটি সুরেশই সেখান থেকে সরিয়েছে আর এখন তাকে ফাঁসানোর চেষ্টা করছে। এই জন্য ডেভিড সুরেশকে পেটাতে পেটাতে বাড়িতে নিয়ে বেঁধে রাখে, কারণ সে স্পষ্টই বুঝতে পারছে সুরেশই সব কলকাঠি নাড়ছে, সব কিছুর জন্য সেই দায়ী। আর এটা জানানোর জন্যই ডেভিড জিপ নিয়ে হসপিটালের দিকে রওনা হয়। অন্যদিকে ইভাকেও হসপিটাল থেকে বাড়িতে নিয়ে আসা হচ্ছিল। আর আসার সময় রঘুরাত দেখতে পায় ডেভিড হসপিটাল যাওয়ার সময় জিপ অ্যাক্সিডেন্ট করে জিপের মধ্যে মারা গেছে। প্রথমে জেসির মৃত্যু, তারপর ডেভিডের, আর এর মাঝে তো ইভার সাথে ওই ঘটনা ঘটল। এত কিছুর পর ফ্রেডরিক সিদ্ধান্ত নেয় সে এই প্রপার্টি বিক্রি করে এখান থেকে চলে যাবে। আর এই সুযোগটা কাজে লাগাতে রেড্ডি আবার আসে। রেড্ডি বাড়ি কিনতে 30 লক্ষ টাকা অ্যাডভান্সও দিতে চায়, যা আপনি যত টাকা চাইবেন সব দিব, বাড়িটি আমার নামে করে দিন। কিন্তু ফ্রেডরিক স্পষ্ট বলে দেয় বাড়ি ঠিকই আমি বিক্রি করতে চেয়েছি, কিন্তু সেটা আমি তোমার কাছে বিক্রি করব না, কারণ তোমার টাকা কোত্থেকে আসে এটা আমি জানি। ফ্রেডরিকের কথা গ্রামের মানুষজন বিশ্বাস করে এই বাড়িটা পবিত্র, তাই সেই পবিত্র বাড়িটি রেড্ডির মতো মানুষের হাতে তুলে দিতে চাচ্ছে না। রেড্ডি তখন ফ্রেডরিককে বাস্তবতা বোঝানোর চেষ্টা করে যে বাড়িতে আপনার মেয়ে এবং মেয়ে জামাই মৃত্যু হলো, এমনিতেই সবাই জেনে গেছে এই বাড়ির উপর অভিশাপ আছে, কেউ এই বাড়ি কিনতে আসবে না। তাই আমার কাছে বাড়ি বিক্রি না করে আপনার আর কোনো উপায় নেই। তখনই ফ্রেডরিক জানায় সে আসলে বাড়িটি বিক্রি করবে না, সে এই বাড়িটি সঠিক মানুষের হাতে দিয়ে যাবে, আর সে হচ্ছে রঘু। ইভার কথা মতোই ফ্রেডরিক এই সিদ্ধান্ত নিয়েছে, কারণ তারা এতদিনে বুঝতে পেরেছে যে রঘুই একমাত্র ব্যক্তি যে এই পবিত্র বাড়িটির দেখভাল ভালো মতো করতে পারবে। তাই তারা বাড়িটি রঘুর হাতে দিয়ে চিরদিনের মতো এখান থেকে বিদায় নেয়। যাওয়ার সময় শান্তি বারবার বলছিল মাঝে মাঝে আপনারা আসলে আমরা খুব খুশি হব, কিন্তু লুসির কথা, যেখানে আমাদের সাথে এত কিছু হয়ে গেছে এখানে আমরা কখনই আর আসবো না, এই বলে তারা বিদায় নেয়। আর এরপরে সামনে আসে রঘুর আসল চেহারা, যেখানে আমরা জানতে পারি এই বাড়িটা পাওয়ার জন্যই সব কিছু রঘুরই মাস্টার প্ল্যান ছিল। মূলত এর পিছু বিশেষ একটি কারণ ছিল। আজ থেকে 7 মাস আগে রঘু তার ব্যবসায় লস খেয়ে এবং ঋণে জর্জরিত হয়ে বাধ্য হয়ে এই জমিটি বিক্রি করে দিয়েছিল। তখনই রঘুর এক তান্ত্রিক লোকের সাথে দেখা হয়, যে রঘুকে জানায় রঘু এই বাড়িটি বিক্রি করে অনেক বড় ভুল করেছে, কারণ এই বাড়ি রঘুর ভবিষ্যৎ তৈরি করতে পারত, আর এখন সেই বাড়িতেই তাকে সার্ভেন্ট হয়ে কাজ করতে হবে। সে আরও জানায় যে ওই বাড়িটি এমনিতেই পোচ্চামার ব্লেসিং হাউস হয়নি, তার পিছনে অনেক রহস্য আছে। সে জানায় ওই বাড়িতে যেই জায়গায় ওই আইডলটি স্থাপন করা হয়েছিল তার উত্তর দিকের 20 ফুট দূরে বিপুল পরিমাণে গুপ্তধন রাখা আছে, যেটা রঘুর পাওয়ার কথা ছিল। কিন্তু রঘুর এখন ওই জমিটি বিক্রি করে দেওয়ার কারণে সেটা এখন অন্য কেউ পাবে। গুপ্তধনের কথা জানার পর রঘু বাড়িতে গিয়ে তার পরিবারের সবার সাথে বিষয়টি শেয়ার করে। সে ভালো করে জানে ফ্রেডরিকের কাছ থেকে কোনোভাবেই সে ওই জমি ফেরত নিতে পারবে না, আর সেটা কেনার মতো অর্থ তার কাছে নেই। তাই ওই গুপ্তধনের লোভে রঘু তার পরিবারকে নিয়ে একটি মাস্টার প্ল্যান সাজায়। রঘু তার স্ত্রী শান্তি এবং ছেলে সুরেশকে নিয়ে পুরো প্ল্যানটি সাজিয়েছিল। গায়ত্রী যেহেতু ছোট, তাই গায়ত্রী এ বিষয়ে কিচ্ছু জানত না। তারা ভালো করে জানতো যে তারা টাকা দিয়ে বাড়িটি কিনতে পারবে না, তাদেরকে এমন কিছু করতে হবে যাতে এমনিতেই বাড়িটিও তাদের হয়ে যায় আর ওই গুপ্তধন তারা পেয়ে যায়। তবে তার জন্য ওই বাড়িতে যারা আসবে তাদের মধ্যে থেকে শান্তি নষ্ট করতে হবে, যাতে এমনিতেই তারা ওই বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়। তাই প্রথমেই ওই বাড়িতে আসার আগেই ফ্রেডরিকের কাজের লোকের মাধ্যমে ফ্রেডরিককে এটা জানায় যে ওই বাড়িতে পোচ্চামার আইডল রয়েছে। ফ্রেডরিকরা খ্রিস্ট ধর্মের, আর বাড়ির সামনে ওই আইডল থাকবে। মানে একরকম ফ্রেডরিককে খোঁচা মেরেই বলছিল যে তখন মানুষ বলবে যে ফ্রেডরিক হয়তোবা ধর্ম পরিবর্তন করে ফেলছে বা অন্য ধর্মে বিশ্বাস করছে। মানে প্রথম থেকে ফ্রেডরিকের মধ্যে ওই মূর্তিটিকে সেখান থেকে উচ্ছেদ করাটা প্রবণতা তৈরি করে দিয়েছিল। আবার সুরেশকে দায়িত্ব দিয়েছিল জেসিকে তার প্রেমের ফাঁদে ফেলা। তাই সুরেশও তার বাবার প্ল্যান মতো জেসিকে তার প্রেমের ফাঁদে ফেলে, এমনকি নিজের বুকে জেসির নাম লিখেও দেখায়। আর শান্তির কাজ ছিল ওই ঘরের শান্তি নষ্ট করা, ওই বাড়ির মধ্যে অশান্তি তৈরি করা। প্রথমে শান্তি বাড়ির কাপবোর্ডের মধ্যে একটি সাপ রেখে দেয়, আর লুসি ওই সাপ দেখে ভয় পাওয়ার পর লুসিকে বোঝানোর চেষ্টা করছিল যে ঘরের মধ্যে এই ধরনের সাপ দেখলে অমঙ্গল হবে। মানে শুরু থেকে এমন একটি প্ল্যান ছিল যাতে তারা মনে করে নেয় যে তাদের সাথে খারাপ কিছু ঘটছে, আবার কোনো আইনি জটিলতা তার সামনে না আসে। সেজন্য রঘু সাব ইন্সপেক্টর কুমারের সাথে কথা বলেছিল, কারণ সরকার জানলে পুরো গুপ্তধন সরকারের ঘরে চলে যাবে।
তাই রঘু কুমারকে এখান থেকে 50% দেওয়ার একটা প্রলোভন দিয়েছিল। আবার রঘু জানতে পারে ডেভিডের চারিত্রিক সমস্যা আছে, তাই এই বিষয়টাকে তারা কাজে লাগানোর প্ল্যান করে। আর পরবর্তীতে জেসি একদিন ঘুমন্ত থাকা অবস্থায় ডেভিড তার দরজার ফাঁকা দিয়ে জেসির শরীর দেখার চেষ্টা করছিল। সুরেশ ওটা দেখতে পেয়ে ইচ্ছা করে থালা বাসন ফেলে দিয়ে শব্দ করায় জেসি ঘুম থেকে উঠেই দরজার সামনে ডেভিডকে দেখে স্পষ্টই বুঝতে পারছিল সে এতদিন যাবৎ যাকে সন্দেহ করছে সে ডেভিডই। আর এরপর যদি আসে জেসির মৃত্যুর বিষয়, সেটা রঘুরই প্ল্যান করা ছিল। কিন্তু কুমার বুঝতে পারছিল না জেসিকে সে উপরে পাঠালো কিভাবে, আর জেসিকে ড্রাগ নিতে মানালো কিভাবে। মূলত এই দায়িত্বটা ছিল সুরেশের উপর। জেসি যখন থেকে জানতে পেরেছিল যে তার বড় বোনের হাজব্যান্ডটি তাকে এমনভাবে দেখছে, তখন থেকে জেসি তার মাকে বা বোনকে বলার চেষ্টা করছিল, কিন্তু কেউই তার কথা শুনছিল না। উল্টো ভাবছিল জেসি প্রত্যেকদিন এক একটা কমপ্লেন করছে, আর এই জন্যই পার্টির রাতে রাগ করে জেসি ড্রিঙ্ক করেছিল। এমনকি সুরেশের সাথে যখন এই বিষয়টি শেয়ার করছিল যে কেউ আমার কথা শুনছে না, তখন সুরেশ তাকে বুদ্ধি দিয়েছিল যে আমার পরিবারেও আমার বাবা মা আমার কথা শোনে না, তো যখন তারা শোনে না তখন আমি কথা শোনাতে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে আমি বারে ছাদে গিয়ে দাঁড়াই আর তাদেরকে ভয় দেখাই যে আমার কথা না শুনলে আমি ঝাঁপ দিব, তখন তারা বাধ্য হয়ে আমার কথা শোনে। তুমিও যদি তাই করো তোমার বাবা মা তোমার কথা অবশ্যই শুনবে। কিন্তু জেসি উচ্চতায় ভয় পায়, এই জন্য ছাদে যেতে ভয় পাচ্ছিল। সুরেশ তখন জেসিকে ড্রিঙ্কের কথা বলে, কিন্তু জেসি ড্রিঙ্ক করতে অভ্যস্ত নয়, তাই সুরেশ জেসিকে ড্রাগের অফার করে। আর সুরেশরাই মালিনীকে ব্যবহার করে সেখান থেকে ড্রাগ বের করিয়ে পরবর্তীতে জেসির সরলতার সুযোগ নিয়ে তাকে সেটা দিয়েছিল। আর এরপর সুরেশের কথা মতোই জেসি ওই ছাদে গিয়েছিল। যদিও সুরেশ এই সব কিছু করছিল তার বাবার কথা মতো, কিন্তু সুরেশ জেসিকে সত্যিকারে ভালোবেসে ফেলেছিল। আর এই বিষয়টা তার বাবা রঘুকে জানানোর পর রঘু তাকে সান্ত্বনা দিয়েছিল যে যখন তোর বাংলো থাকবে আর এত টাকা পয়সা থাকবে, তখন এর থেকে অনেক সুন্দরী মেয়ে তোর কাছে আসবে যাবে। বড় হতে হলে কিছু স্যাক্রিফাইস করতে হয়। এরপর জেসি যখন ছাদে দাঁড়িয়ে সবার সাথে কথা বলছিল, তখনই ছাদের একটি টালি সরিয়ে রঘুই জেসির পা ধরে টান দিয়ে তাকে সেখান থেকে ফেলে দিয়েছিল, যে জন্য তার মৃত্যু হয়। আর যদি আসে মৃত্যুর আগে জেসির ধর্ষণের ঘটনা, সেটা সম্পূর্ণ কুমারের মিথ্যা একটি রিপোর্ট ছিল, যেটা ডেভিডকে ফাঁসানোর জন্য তারা পরিকল্পনা করেছিল। কিন্তু তাদের সব প্ল্যান ভেস্তে যাচ্ছিল যখন ডেভিড সুরেশের সম্পর্ক সব জেনে যায় আর সুরেশকে ওই পিলারের সাথে বেঁধে হসপিটালের দিকে যাচ্ছিল। কিন্তু সুরেশের কাছেও একটি ছুরি রাখা ছিল, আর ওই ছুরি দিয়ে সুরেশ তার হাতের বাঁধন খুলে দ্রুত হসপিটালে কল করে তার বাবার সাথে কথা বলেছিল। সুরেশ তাকে বলেছিল যে ডেভিড তাদের সম্পর্কে সব জেনে গেছে, এখন ফ্রেডরিকদের বলতেই যাচ্ছে। তাই সুরেশের কাছে এটা শোনা মাত্রই রঘু তার পরিচিত একজন ট্রাক ড্রাইভারকে কল করে হসপিটালে পৌঁছানোর আগেই রাস্তার মধ্যে ডেভিডের জিপে ধাক্কা দিয়ে ডেভিডকে হত্যা করিয়েছিল। এই ছিল মূলত তাদের মাস্টার প্ল্যান, যার মাধ্যমে তারা ফ্রেডরিকের পরিবারকে এখান থেকে সরিয়ে সবকিছু দখল করে নিল। এখান থেকে সিন প্রেজেন্টে রঘুরা এই বাড়িতে কাজ করা সকল কাজের লোকে ছুটি দিয়ে দেয়, আর এরপর তারা সেখান থেকে গুপ্তধন ওঠানোর একটা প্ল্যান করে। অন্যদিকে রঘুর মেয়ে গায়ত্রী সেই মূর্তির খোঁজ করতে গিয়ে অবশেষে জলাশয়ের মধ্যে মূর্তিটি পেয়ে যায়। আর এদিকে যখনই রঘুরা গুপ্তধন তুলতে যাবে, ঠিক তখনই সেখানে কুমার এসে পড়ে। কুমার আর রঘুর সাথে যে চুক্তি হয়েছিল গুপ্তধনের 50-50 ভাগ হবে, কিন্তু কুমার এখন 50% নিতে রাজি হচ্ছে না, তার আরও বেশি চাই। কুমার রঘুকে এই ভয়টাও দেখায় যে তুমি দুইজনকে খুন করেছ, সব তথ্য প্রমাণ আমার কাছে আছে। সেই তথ্য প্রমাণ কাজে লাগিয়ে রঘুর পুরো পরিবারকে সে জেলে পাঠাতে পারবে। তবে রঘু কুমারকে গুপ্তধনের 60% দেওয়ারও অফার করে, কিন্তু কুমার রঘুকে বাংলোটা রেখে গুপ্তধনের পুরো ভাগটাই তাকে দিয়ে দিতে বলে। রঘুরও এখন কিছু করার নেই, তাই রঘু মেনে নিয়ে ছেলেকে নিয়ে চলেই যাচ্ছিল। ঠিক তখনই শান্তি পিছে থেকে কুমারের মাথায় আঘাত করে বসে। আর এই সুযোগটা কাজে লাগাতে রঘু আর সুরেশ যখনই কুমারকে মারতে যাবে, কুমার দুজনকে শুট করে দেয়। আর এরপর শান্তিও কুমারের মাথায় বেলচা দিয়ে আঘাত করে। তখনই কুমারের ছোড়া একটি গুলি শান্তির বুকেও গিয়ে লাগে, যে জন্য একই সাথে এখানে 4 জনেরই মৃত্যু হয়। আবার অন্যদিকে ফ্রেডরিকরা যখন চলে যাচ্ছিল, তখন হঠাৎ করে ইভার মনে পড়ে জেসির সাথে তোলা একটি ফটো সেই বাড়িতে ফেলে গেছে, যেটা তাদের শেষ স্মৃতি ছিল। এর জন্য ওই ফটোটি নিতে তারা আবার ফিরে এসে 4 জনের ডেড বডি দেখতে পায়। এতক্ষণে গায়ত্রীও পৌচাম্মা দেবীর ওই মূর্তিটি নিয়ে এখানে পৌঁছে গেছে। আর এরপরই ফ্রেডরিকরা পুরো রহস্যটা জানতে পারে। সিন চলে যায় এই ঘটনার কয়েকদিন পর, যেখানে আমরা দেখতে পাই ফ্রেডরিকরা তাদের বাড়ির উঠানে পৌচাম্মা দেবীর যেখানে মূর্তিটি ছিল সেখানেই তাকে আবার স্থাপন করেছে। যদিও তারা জানে যে রঘু আর তার পরিবার মিলে তাদের পরিবারের সাথে কি করেছে,
তারপরও গায়ত্রীকে তারা তাদের সাথে রেখে দিয়েছে, কারণ এখানে গায়ত্রীর কোনো দোষ নেই। সবশেষে এটাই প্রমাণ হয় যে লোভে পাপ, পাপে মৃত্যু। রঘুরাজ যে লোভ করেছিল তার জন্যই তাদের মৃত্যু হয়েছে, কিন্তু মাঝখান থেকে এই পরিবারকে ভুক্তভোগী হতে হয়েছে। সব মিলিয়ে মুভিটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।